হ্যালো অক্সিজেনাস। মেয়ে জিমে গেছে, শরীর আমার অসম্ভবই খারাপ। আমাকে দেখে হয়তো বুঝতে পারছো, আমার কালকের খাবারের যখন ব্লগ দিয়েছি তাতেও তোমরা আমার চোখ মুখ দেখেছো। ভেবেছিলাম ডাক্তার দেখাবো না, ডাক্তারের পিছনে পয়সা দেবো না, সেই হয়তো দিতে হবে, জানি না। অনেক তো টেস্ট দিয়েছে, পালমোনারিস্ট আমার এখনও করা হয়নি। এনিওয়েজ, আমি আমার আজকে বিগেস্ট এরর ইন মাই লাইফ থার্ড পার্টটা নিয়ে চলে এসেছি। আমি যেখানে শেষ করেছিলাম আমার সেকেন্ড পার্ট, আমার বেঁচে থাকার একমাত্র অবলম্বন আমার মেয়ে জন্মালো 11:35 26th of October 1996, day Saturday 11:35 AM আমার মেয়ে আমার কাছে এলো কোজাগরি লক্ষ্মী পুজোর দিন, রাইট? তো তারপরে তোমার সিজারের তো সবাই যখন জানো সাংঘাতিক পেন। আমার যখন সেন্স আসে তো, তবে একটা কথা তোমাদের বলি, আমি একটা ভুল বলেছিলাম তোমার ইয়েতে সেকেন্ড পার্টে। আমার দিদির বাচ্চা হয়ে গেছিলো, কারণ আমার দিদির বাচ্চার সাথে আমার মেয়ের জাস্ট 7 months ডিফারেন্স। কারণ ও হয়েছে 24th March, আমার মেয়ে হয়েছে 26th October, 7 months or 6 months ডিফারেন্স, রাইট? তো আমার দিদির বাচ্চা হয়ে গেছিলো, আর যেদিনকে আমার আমার মেয়ে হলো সেদিনকে আমার দিদির আসামে চলে যাওয়ার কথা। কারণ আমার সো কল্ড জামাইবাবু, পরে আসবো তার কথায়, তারা সে বাইরে কাজ করতো। তো যেদিনকে আমার মেয়ে হয়, আমি তো বললাম ওকে স্ট্রেচারে নামানোর পরে আমার সেন্সটা চলে আসে, কিন্তু চোখ মুখটা খুলতে পারছিলাম না, মুখ তো অত্যাধিক রকমভাবে শুকিয়ে গেছিলো, আটকে গেছিলো। কিন্তু আমার মনে পড়ে আমাকে তারপরে জেনারেল ওয়ার্ডে শিফট করা হয়েছিল, তো কেবিনে ছিলাম আগের দিন, তো জেনারেল ওয়ার্ডে শিফট করা হয়েছিল। জেনারেল ওয়ার্ডেতে দূর থেকে আমার না একটা অদ্ভুত, আমি বলছি না আমি একটু কীরকম ধরনের, আমি না যখন মেয়ে আমার পেটে ছিল আমি অদ্ভুত রকমভাবে স্বপ্ন দেখতাম যে আমার মেয়ের গায়ে প্রচুর মন মানুষের মতন লোম, মানে এরকম একটা বাচ্চা হয়েছে বা হিজড়া হয়েছে, মানে এই জাতীয় আমি খুব প্রচণ্ড একটা ভয় পেতাম। বা হাতের আঙুল সমান না, বা হাতে 5টা আঙুল হয়েছে একটা হাতে আঙুল হয়নি, মানে নানান রকম স্বপ্ন দেখতাম উল্টো পাল্টা। আর ওই নিয়ে একটা ভয় পেতাম। তাহলে আমার মেয়ে, কারণ আর মেয়ে পেটে থাকতেও আমি প্রচুর পরিমাণে শ্বাসকষ্টের ওষুধ খেয়েছি, সে সময় ইনহেলারটা জানতাম না বা ইউজও করিনি। তো যাই হোক, আমি ওই ভয়টা পেয়েছিলাম। তো যেহেতু আমি আমার বাচ্চাটাকে আমি তখনও দেখতে পাচ্ছিলাম না, চোখ মুখটা দূর থেকে আমি দেখতে পাচ্ছি, জেনারেল ওয়ার্ডের বাইরের দরজা থেকে আমার দিদি আমাকে টাটা করছে, তখন আমি দিদিকে ইশারায় জিজ্ঞেস করছি বাচ্চাটা, তখন দিদি আমাকে বলছে হ্যাঁ সব ঠিক আছে, হাতের আঙুল ফাঙুল সব ঠিক আছে। যাই হোক, দিদি চলে গেল, বলে সব ঠিক ভালো হয়েছে। দিদি দূর থেকে আর কি বললো, মানে তখন আর কি ঢুকতে দিচ্ছিল না কাউকে, দিদি চলে যাবে, চলেও গেছিলো। তা সব থেকে প্যাথেটিক কী জানো, আমি ওখানে 5 দিন ছিলাম, শুক্র শনি রবি সোম মঙ্গল ছিলাম, নাকি মঙ্গলবার দিন বোধহয় ডিসচার্জ হয়েছি। একটা দিনের জন্য না আমার মা, না আমার বাবা, না আমার দাদা, না ওই পিএটিএইচে কেউ আমায় দেখতে আসে। পিএটিএইচে কাকে বলছি তোমরা সবাই বুঝতে পারছো। পিএটিএইচে হলো যে আমার ভিতরে ঢুকিয়েছিল। এত বাজে কথা বললাম, আই এম সো সরি। কেউ আমায় দেখতে আসেনি। প্রতিদিন বিকেলবেলায় সবার আসছে 5 নম্বর, আমার মেয়ের কপালে 5 নম্বর ছিল টিকিট, আমার হাতেও 5 নম্বর ছিল। তো সবাই বলতো যে 5 নম্বরের কেউ দেখা করতে আসছে না, মিথ্যে কথা বলতো হতো। আমার মা বাবা অনেক বয়স্ক, তাদের শরীর ভালো না, আমার দাদা সময় পায় না, আমার দিদি নেই, আর আমার হাজব্যান্ড এখানে থাকে না। যাই হোক, আমার খুব কষ্ট হতো। যে দুটো অ্যাটেন্ডেন্স রাখা হয়েছিল তারাই আমাকে চা ফা সব টুকটাক খাবার দাবার সব তারাই এনে দিত।
আর আমার তখন খুব কাশি হয়েছিল, কুসকুস করে কাশি, কি সাংঘাতিক কাশি বলেই পেট আমার সাংঘাতিক রকমভাবে, মা আমি মানে ও ও তো ওটা সাংঘাতিক রকম ছিল। যাই হোক, তারপর ডিসচার্জের দিন সবার নিতে আসছে, আমাকে কেউ নিতে আসছে না। তখন 10টা যখন বাজে, তখন ডাক্তার বলল যে তোমার কে আসবে। তো তখন আমি বললাম স্যার আমার তো এখন কেউ আসার নেই, কারণ কারোরই সময় নেই, আমাকে একাই যেতে হবে। বলে তুমি পারবে? আমি বললাম, হ্যাঁ পারবো। তো আমাকে আমার যে অ্যাটেন্ডেন্স দিনের বেলায় ছিল সে আসলো, এসে সে আমার বাচ্চাটাকে কোলে নিলাম। তখন বাচ্চা ল্যাকপ্যাকে, সবাই তো জানো ফার্স্ট বাচ্চা কেউই ধরতে পারে না, নড়বড়ে ঘাড়, নড়বড়ে শরীর, আমি তো মানে ধরতেই পারছিলাম না। আমার একটা আর গা দিয়ে কেমন একটা গন্ধ, আমার গন্ধও লাগছিল, আমার মানে কেমন একটা যেন লাগছিল। যাই হোক, ও নিয়ে নামলো, নিচে নেমে যখন আমি রিক্সায় উঠছি তখন ও আমার কাছে বকশিস চেয়েছিল। আমার কিন্তু কোনো খরচা লাগেনি, আমি প্রথমেই বলি আমার মেয়ে হতে আমার লাল নয়া খরচা হয়নি। কি ওষুধ দিয়ে বলো, কি ওটি চার্জ বলো, কি অ্যাটেন্ডেন্স বলো, দুটো সব আমাকে দিচ্ছে। আমাকে ওই আয়াটা আমাকে বলছে আমার বকশিস। আমি বললাম আমি তো ভাই টাকা তো নিয়ে আসিনি সাথে করে এরকম, তো তুমি আমাকে যদি ভরসা করো তাহলে তুমি ভরসা করো, আমি তোমাকে ঠিক, আমি তো এখানে তখন হসপিটাল থেকে একটা কার্ড দিয়ে দিয়েছিল, মানে বিসিজি টিকা ফিকা সব বাচ্চাদের সব ওখান থেকে করাবে। তো আমি বললাম আমি তো হসপিটালে আসবোই দেখাতে, তখন আমি তোমাকে আমি ডেকে তোমায় টাকা দিয়ে দেবো। ও শুনেছিল, মিথ্যা কথা বলবো না। তো আমি রিক্সা করে বাড়ি এলাম যথারীতি, মানে রিক্সায় উঠছি তখন দেখছি আমার দাদা তার বন্ধুদের নিয়ে আসছে। যাই হোক, ও উঠে গেছিস? বললাম হ্যাঁ উঠে গেছি। তাহলে যা আমি আসছি পিছনে, একটা পয়সা লাল নয় তাকে দেওয়ার ক্ষমতা নেই। তো যাই হোক, আমি আমি তো অ্যাকচুয়ালি তোমার কোনো কিছুই আমার খরচা হয়নি। অটোমেটিক রিক্সা থেকে যখন আমি নামলাম, আমার মার প্রচণ্ড বাদ বিচার আছে এবং সবারই বাদ বিচার থাকে। আমি রিক্সা থেকে যখন নামলাম, নেমে যখন তোমার বাড়ি অবধি ঢুকলাম, এবার বাচ্চাটাকে কোলে নেওয়াটা কত, আমি তো খুব ভয় পাচ্ছি। তখন আমাদের বাড়ির মানে আমার বাপের বাড়ির রাস্তাটা খুব সরু, পাশে একটা বিশাল বড় পুকুর, একে তো নড়বড়ে ও ছিল, মানে ল্যাকপ্যাক করছে, আমি সেভাবে আমি ধরার পজিশন পাচ্ছিলাম না। যাই হোক, এনি হাউ আমি বাড়ি ঢুকি, ঢোকার সাথে সাথে মা আমাকে বললো যে যা ইয়েতে চলে যা, স্নানে চলে যা, স্নানে চলে যা। তো আমি মা কোলে নিল ওকে, তো আমি স্নানে গেলাম। তো স্নান টান করে আসার পরে মা তারপরে কি ওকে স্নান করালো, আমার বাচ্চাটাকে স্নান করিয়ে আমাকে দিতে গেছে। এবার আমি তো মানে সেরকম, অনেকেই আছে দিদির বাচ্চা নিয়ে সামলায় টামলায় পারে, কিন্তু আমি তো সমস্ত করিনি। এবার আমাকে বলছে নে ধর, নে ধর, আমি স্নান করতে যাবো, স্নান কাজকর্ম আছে। তখন আমি বললাম আমি ধরতে পারছি না, মানে কোনো রকমই মানে বুঝতে পারছি না, যদি ঘাটটা ভেঙে যায় মানে কীভাবে ধরবো, আমাকে এরকম করে দিচ্ছে নে ধর, নে ধর। হ্যাঁ, তো আমি মানে ধরার আগেই মা কী করেছে, মা এত মায়ের দেরি হয়ে যাচ্ছে, মা বারান্দাতেই ওকে মাটিতেই এরকম ফেলে দিয়ে মা বললো নে, বলে মা বাথরুমে গেল। এই আমার, ঠিক আছে, কোনো রকম আমি মেয়েটাকে কোলে নিয়ে, মেয়েটারও কি কপাল, বা মানে ঘরে গিয়ে বসলাম। তো হ্যাঁ, তখন আমি আর পড়ানো, আমি 1 মাস, যেহেতু তখনকার দিনে তো খুব অসুবিধা, 1 মাস বন্ধ দেওয়া মানে সাংঘাতিক। আমার টিউশন এগুলো কোনোটাই আর কি, দুটো মাত্র টিউশন বাড়ি তারা আমাকে 1 মাস ছুটি দিয়েছিল, আর বাদ বাকিটা আমাকে ছাড়িয়ে দিয়েছিল। মানে কি করবে, এটা তো আমি কোনো দোষ দিই না। যাই হোক, তারপরে পাট পিএটিএইচে, যেটা আমি মুখ দিয়ে কোনো রকম ভাষা ইউজ করতে পারি না, ও তো নেই। রাত্রির বেলা ও একটা, সারা জীবনে ওই 5-6 বছরে আমার একটাই ও ভালো কাজ করেছিল, আমার মেয়ের জন্য ওর মা সমস্ত পাঠিয়েছিল, বিছানা থেকে, বালিশ থেকে, অনেক ছোট ছোট জামা কাপড় তৈরি করে, কাঁথা দিয়ে সব পাঠিয়েছিল, ওর মা পাঠিয়েছিল, সেগুলোও এনেছিল, একটা মশারিও এনেছিল, যেটা আমাদের বাড়ির থেকে কেউ না। তো ওটার জন্য আমি কৃতজ্ঞ। তো দিয়েছে,
আমার চলছিল কথা দিয়ে দিয়ে আমার মেয়ের একটা বিয়ে ছিল, সারাটা দিন আমার মেয়ে ঘুমাতো, রাত্রির বেলাটা জাগতো, খুব কষ্ট হতো আমার। তিনটে মাস না, সরি 2 মাস আমাকে প্রচণ্ড, আমি প্রায় টানা রাত্রির জাগনো, ঘুম হতো না আমার। আমি মার কাছেই থাকতাম তখন, আর ভাস্কর তখন ওই ওই গ্যারেজের ঘরে থাকতো, রাতের বেলা এসে খেতো আমাদের ঘরে। এবার তোমরা বলবে 1 মাস তুমি কিভাবে চালিয়েছো, তোমার তো ইনকাম ছিল না। তোমার মা 1 মাস আমার যেটুকুনি ছিল ইনকামের পয়সায়, সেটুকুনি আমি বাড়িতে তো দিয়ে দিয়েছিলাম। তো যাই হোক, চলছে কোনো রকম। ভাস্কর ডেলি সন্ধেবেলা রাতের দিকে এসে মেয়েকে একটুখানি, বাচ্চাটাকে একটু দেখতো, দেখে খেয়ে দিয়ে ও চলে যেত। আর সকালবেলায় এসে সকালবেলা কোনোদিনই ভাস্কর আমাদের এখান থেকে বাথরুম টাথরুমের কোনো ইউজ করেনি। ও ওখান থেকে তো হয়ে চলে যেত, হয়তো বাড়িতে ওর মায়ের কাছে থাকতো, তারপরে আবার রাত্রির বেলায় জাস্ট আসতো, এসে আমাদের বাড়িতে বাথরুম থেকে হাত মুখ টুক ধুয়ে খেয়ে দিয়ে আবার চলে যেত। মানে এটাই হলো ওর ইয়ে ছিল। আমার মেয়ে সারাদিন ঘুমাতো। তো তো বিশ্বাস করো, বলে না মানে আমি তো প্রেগনেন্ট অবস্থায় কোনো খাওয়া পাইনি, কিছু পাইনি সেরকম। লোকে তো কত কিছু খাওয়া দাওয়া ফল, আমি আমার পাশের আমার পিস্তুতো ভাইয়ের বউয়ের বাচ্চা হলো, আমার পিস্তুতো ভাই 1 কেজি করে আমন্ড, 1 কেজি ক্যাশবি, রোজ ডাবের জল, কত কিছু বাচ্চা হয়েছে। আমার মেয়ের বেলা আমি তো কিছু পাইনি, না খেয়েও ছিলাম। এর আবার মেমোরি গ্ল্যান্ডে কিছু হয়নি, এত কিছু খাইয়েছে। আর আমার মেমোরি গ্ল্যান্ডে এত মিল্ক সারাদিন আমার মেয়ে খেত না, এত পুরো পুরো ভেনাসগুলো সমস্ত, আই এম সরি কি বলছি, ভেন্সগুলো, পাগল হয়েছে, ভেন্সগুলো সমস্ত জেগে যেত আমার, শক্ত টাইট হয়ে যেত। তারপরে ছিল তো প্রায় অক্টোবর মাসে হয়েছে ও 26-এ, ঠান্ডার প্রায় পড়ে যাওয়ার মুহূর্তে টপ টপ করে আমার জামা ভিজতো। হ্যাঁ, তারপরে আমার মা বললো, যে বুদ্ধি দিল, যে তুমি এটাকে এরকম করে রেখে দিও না, ওই জিনিসটা খাওয়ালে ওর ভালো হবে না, ওটা জমানো জিনিস, ওটাকে তুমি প্রেস করে 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 ওটাকে ফেলে দাও। তো আমি ফেলে দিতাম, এরকম বাটি বাটি আমি ফেলেছি, জানো, এরকম বাটি বাটি ফেলেছি কোথা থেকে অদ্ভুতভাবে, এইরকমভাবে, অথচ আমি খাওয়া পাইনি। আরে কিচ্ছু খাওয়া পাইনি। আমার মেয়ে আমার ব্রেস্ট ফিট করেছে আপ টু ক্লাস 3 অবধি, হ্যাঁ। তো যেটা বলছিলাম, এরকম 1 মাস আমার বাড়িতেই আমার কেটেছে, এইরকম কষ্টসিষ্টভাবেই, একই ঘরের মধ্যে, অসুবিধাই হতো। দাদা থাকতো, বাবা থাকতো, ওকে ব্রেস্ট ফিট করাটা আমার খুব প্রবলেম হতো। একটা খাটে আমি, মা, বাবা, আমার মেয়ে, সোফায় দাদা শুতো। যাই হোক, এভাবে কোনো রকমভাবে চালাচ্ছিলাম। মা কোনো সময় যেহেতু মা কাজকর্ম করতো, তা কোনোদিনই মা আমার কিন্তু, যে আমার রাত জেগে আমার বাচ্চাটাকে একটু, শুধু আমাকে যখন কেঁদে উঠতো আমার মেয়ে তো রাত্রির বেলায় জাগতো। এখনও সেই অভ্যাস, জানো, আমার মেয়ে ছোট্টবেলা থেকে, ক্লাস 1 থেকে আপ টু ক্লাস 10 অবধি, আমি বার্থডেতে ওকে প্রত্যেক বছর বার্থডেতে আমি নাইট ল্যাম্প গিফট করেছি, কারণ ও রাত্রির বেলায় পড়াশোনা করতো। ক্লাস 1 থেকে কিন্তু ও রাত্রি সারাদিনও পড়তো না। ও পড়াশুনো হলেও রাত্রির বেলা, সবাই ঘুমাবে ও পড়বে। এখনও সেই, ওকে আমি নকচার্নাল ক্রিচার তাই জন্য বলি, যে তুই রাতে জাগিস, সবাই রাতে ঘুমায়, সারাদিনের কাজকর্ম না রাতে করবে, এটা তো ও রাত্রিবেলায় জ্বালাতো আমাকে। ও কাঁদতো, হয়তো আমি ঘুমিয়ে পড়েছি, তো ঘুমিয়ে পড়াতে মা তখন আমাকে এরকম করে ইয়ে হয়েছে, কাঁদছে, ওর সবার ঘুম ভেঙে যাবে, দাদার ঘুম ভেঙে যাবে। ওই এক কুলাঙ্গার দাদা, ওর কথা তো পরে বলবো। আমি উঠে পড়তাম, কি ঘুম পেতো, সেই মেয়েকে কোলে নিয়ে, মেয়ে বুকে দুধ খেয়েই চলেছে। ভয়ের চোটে ওকে যদি টেনে নামাবো, নামলে যদি আবার কাঁদে, তাহলে ওদের ঘুমের ডিস্টার্ব হবে। চলছে। 1 মাস পরে আমি বললাম যে মা, এবার তো আমাকে ইনকাম করতে বেরোতেই হবে, আমার যে 2টো টিউশনি আছে সেখান থেকেই আবার স্টার্ট করলাম। না, এইটা বলবো যে হ্যাঁ, আমার মেয়েটাকে দেখেছে, আবার আমার মেয়েটাকে না দেখে, এখানেও তো একটা স্বার্থ আছে না, আমার যদি আমার বাচ্চাটাকে না দেখে আমি বাইরে বেরোবো কি করে, আমি বাইরে না বেরোলে আমি ইনকাম করবো কি করে, ইনকাম না করলে ওদের সংসারটা চলবে কি করে, এটা তো একটা ব্যাপার আছে, তাই না? যাই হোক, আমি বেরোনো শুরু করলাম। ওইটুকুনি দুধের শিশু, ও কি করে বুঝতো বলো তো?
তখন তোর বোঝার কথা না কে মা, কে বাবা, কে দাদা, কে দিদি, কে দিদা, কে। তখন থেকেই ও বুঝতো। আমি যখন বিকেলবেলায় বেরোতাম না, সকালবেলাটা অতটাও বুঝতো না, কারণ সকালবেলাতেও ঘুমাতো বেশিরভাগ। বিকেলবেলাটায় যখন আমি বেরোতাম না, তখন ও কিছুতেও আমাকে ছাড়তে চাইতো না। খুব কাঁদতো, ভীষণ কাঁদতো। আমার খুব কষ্ট হতো ওকে ছেড়ে যেতে, কিন্তু কিছু করার ছিল না। সেখানে গিয়েও আমার বুক চাক বেঁধে যেত, কি কষ্ট, ভয় লাগতো, লজ্জা লাগতো। ওখান থেকে টপ টপ করে পড়ছে, আমি 4-5টা রুমাল নিয়ে যেতাম, নিয়ে ইয়ে করতাম, ওই জায়গাটা ভিজে যেত। তো অবশ্য তখন আমি শাড়ি পরতাম, কিন্তু তাহলে ওই জায়গাটা ভিজতো। ওকে তো পড়াতে বেরোতে হবে, আমি পড়াতে যেতাম। তারপরে তোমার রাত্রিবেলা যখন বাড়ি আসতাম ওকে নিয়ে, তো এই করে আমার চলছিল। একটা টাইম ছিল, আমার দিদি যখন, আমার মেয়ে অনেকটাই তখন আস্তে আস্তে তোমার 1.5-2 বছর হল, কিন্তু প্রতিদিন আমার মেয়ে কাঁদতো। আর আমার মা বলতো, হ্যাঁ আমার ন্যাওটা হয়নি, আমার ন্যাওটা হয়নি, ছোট্টবেলা থেকে আমি দেখছি গুমুত আমি কাছাচ্ছি। গুমুত নাকি ওহি আমার মাই কাছিয়েছে, আমি তো কাছাইনি, আমি তো হাওয়ায় বড় হয়ে হাওয়ায় মা হয়েছি, আমাকে হাওয়ায় মা করে দিয়েছে, আমি তো কিছুই করিনি। যাই হোক, হ্যাঁ আমার ন্যাওটা হয়নি, মা বেরোলেই ওর ল্যাজ ধরবে, মা বেরোলেই ওর কান্না শুরু হবে, এটা বলতাম। যাই হোক, এবার একটা কথা বলি, মাঝখান দিয়ে ফট করে আবার আর একটা কথা বলে দিই। একটা কথা আছে, ওটা আমার বাবাই বলতো, দূরের জামাই মধুসূদন, কাছের জামাই ম্যাদো। ভালো করে শোনো, দূরের জামাই মধুসূদন, কাছের জামাই ম্যাদো। শাশুড়ি ডাকছে, ভাত খেয়ে যাও মধুসূদন, ভাত খেয়ে যাও মাধব। তার মানে কি, আমার বাচ্চাটা তো তার কাছে, তাদের কাছে সারাক্ষণ থাকবে। তো সেই প্রিয় মানে ভালোবাসাটা যতটা দূরের জন্যে ছিল, কারণ দিদির ছেলে দূরে থাকতো, বাচ্চাটা 6 মাস 7 মাস 1 বছর অন্তর অন্তর আসতো, তো তার ভালোবাসাটা আর আমার মেয়ের মধ্যে ভালোবাসাটার মধ্যে ডিফারেন্স ছিল। এটাই মানে ডিফারেন্সটা বোঝো, যেহেতু দূরের জামাই তো মধুসূদন, সে মাঝে সাঝে আসতো, তো তার ভালোবাসাটা একটা মানে মিষ্টতা ছিল। আর কাছের যে, সে তার প্রতিকার, যেটা বলতে যাচ্ছিলাম, এটা কেন বললাম, আমার বাবা মানে যখন ওরা আসতো, দিদি জামাইবাবু আসতো, দিদি শ্বশুরবাড়ি একটা ভাড়া বাড়িতে থাকতো, ঠিক আছে, ওখানে এসেই দিদিরা উঠতো। আর প্রায় সন্ধ্যেবেলা এসে আমাদের বাড়িতে আসতো। আমি তো বাড়ি থাকতাম না, আমি বাড়ি থাকতাম না, আমি তো পড়াতে যেতাম। এটা আমার মেয়ের কাছে শোনা। 2-3 বছর বাদে যখন আমার মেয়ে মানে সেন্স গ্রো করা শুরু করলো, আমার মেয়ে খুব অল্প মানে খুব অল্প বয়সে ম্যাচিওর হয়ে গেছে, খুব 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 মানে সেটা দরকার ছিল বলেই হয়তো ম্যাচিওরিটিটা এসে গেছিলো। ও আমাকে এখন বলে, আমি ফিল করি ব্যাপারটা, যে আমাকে বলতো, মা মেশো না, ও না মেশোকে ভয় পেত। আমি প্রথমে বুঝলাম না তো ব্যাপারটা, তখন তো ছোট ছিল, বলতে পারতো না। তারপরেও আমায় এখন বলে, মা জানো মেশো না আমাকে না বড় বড় চোখ করে তাকাতো, ভয় দেখাতো, হ্যাঁ ঘরে এসে আমার দিকে এরকম করে কটমট করে তাকাতো, আমি না মা ভয় পেতাম। তুমি তো ছিলে না তখন। আমি বললাম, বাবা এখন তো সেটা নিয়ে বলে কোনো লাভ নেই বাবা। বলে, আমাকে না ভয় দেখাতো, আমার সামনে আমার দিদির ছেলের নাম দনুত, দনুতকে ভালোবাসতো, আমার খুব কষ্ট হতো। আমি বললাম, বাবা ঠিক আছে, ওগুলো এখন বলো না। তো যেটা বলার জন্যে, তো দুপুরবেলায় প্রচণ্ড দুটো ভাই বোনে মিলে খুব মানে যা হয়, ছোট ছোট 7 মাসের ছোট বড় আর কি আর, তো ধনুতে এসছে, তো ওরা মিলে খুব খেলা খেলছে, আর চিৎকার চাচ্ছে মানে হাহা হিহি, এই দাম করে পড়ছে, এই ভাঙছে, এ করছে। আমি বসা, দিদি বসা, সবাই বসা। আমার বাবা খুব অসুস্থ, তো বাবা এত বিরক্ত হয়ে গেছে চিৎকার চেঁচামেচিতে, চাস করে আমার মেয়ের কানে একটা চড়ে, কিন্তু করছিল কিন্তু বেশি করলো দনুত। ওইটুকুনি বাচ্চার গালে চড় মেরেছিল, তো আমার খুব লেগেছিল, আমি কিছু বলতে পারিনি। গালটা ফুল লাল হয়ে গেল, আমার মেয়ে কাঁদতে কাঁদতে আমার কোলে এসে আছড়ে পড়লো। আমি কী করবো? আমি তখন বললাম, বাবা, আমি তখন ওকেই বকা দিলাম, কেন এরকম বিরক্ত করছো, কেন দূরত্ব পানা করছো, কেন চুপচাপ বসে থাকছো না? তো যাই হোক, ওভাবে চলছিল, ঠিক আছে, মানে ফেভারিটিজমটা খুব ছিল আর কি, ওরা যেহেতু দূরে থাকতো। যাই হোক,
সে তুমি যতই তুমি সংসার টানো, যতই তুমি পয়সা দাও না কেন। এবার আসি ওই PATH এর কথায়। আমি পড়াতে যাই, আমাকে তো প্রেজেন্টেবল হয়ে যেতে হবে, বিচ্ছিরিভাবে তো যেতে পারবো না, তাই কি না? একটা টিউশন বাড়িতে গেলে আমি তো বৃষ্টিভাবে গেলে তারা আমাকে পাত্তা দেবে, রেসপেক্ট জানাবে? ও শুরু করলো আমাকে সন্দেহ করা, এদিকে এদিক নেই ওদিকে ওদিক আছে। আরে সন্দেহ করছিস রে, তাহলে তুই কাজটা কর না, তুই ইনকাম কর না, আমি তাহলে বাড়িতে বসে থাকি? তা তো না। আমার বাচ্চাটাকে ছেড়ে চলে যেতে আমার কষ্ট হতো না? হ্যাঁ, ও আমার পিছনে ধুনো দিয়ে বেড়াতো, ও আমার পিছনে ধুনো দিয়ে বেড়াতো, ঠিক আছে? আচ্ছা, তারপরেও ব্যাপার আছে, আমি দেখলাম না এই বাড়িতে থাকা যাবে না, এই বাড়িটায় থাকলে, মার কাছে থাকলে আমার অশান্তি হচ্ছে, খুব অসুবিধা হচ্ছে, সেটা তো একটা ব্যাপার ছিল। তারপরে ওই গ্যারেজ ঘরটাকে ববিদির মা বললো ছেড়ে দিতে। তো গ্যারেজ ঘরটা ববিদির মা যখন ছেড়ে দিতে বললো, আমি তখন ঘর ভাড়া নিলাম। ঘর ভাড়া 5,000 টাকা অ্যাডভান্স নিয়ে, হ্যাঁ, সেই মুহূর্তে আমার দাদা আমাকে 3,000 টাকা ধার দিয়েছে। তখন ও একটা ওষুধের দোকানে কাজ করতো, আমাকে 3,000 টাকা ধার দিয়েছে, আর আমি আমার থেকে 2,000 টাকা দিয়েছিলাম। বাস করার তো কোনো মুরত নেই। 5,000 টাকা অ্যাডভান্স দিয়ে আমি যেখানে ঘর ভাড়া নিলাম সেখানে 800 টাকা ঘর মানে ভাড়াটা ছিল প্রত্যেক মাসে। হ্যাঁ, এইটা ঠিক। আমি সকালবেলা পড়াতে বেরোতাম, ভাস্কর তো সকালেই ও আর একটা ব্যাপার, আমি ভাস্করকে তারপরে একটা কাজ দিলাম। আমার এই স্টুডেন্টের আবার কেটারিংয়ের বিজনেস ছিল, সেখানে কেটারিংয়ের জন্য আমি ভাস্করকে কাজ দিলাম। ভাস্কর কাজে ঢুকলো। তো ভাস্কর ম্যাক্সিমাম দিন কাজে চলে যেত। তো আমি সকালবেলা পড়াতে যেতাম, ঝড় বলো, জল বলো, বৃষ্টি বলো, গরম বলো, শীত বলো, সকালবেলা উঠে আমার মেয়েকে কোলে করে, ওই ঘুমন্ত মেয়ে উঠতে চাইতো না, আমি কোলে করে নিয়ে মার বাড়িতে দিয়ে যেতাম, পড়িয়ে আবার ওকে বাজার করে ওকে কোলে করে নিয়ে, মানে বুঝতে পারছো, বাজার করে ওকে কোলে করে নিয়ে আবার বাড়ি যেতাম। বাড়ি গিয়ে রান্না করতাম, ওকে স্নান করাতাম, ওকে খাওয়াতাম, নিজে খেতাম। ভাস্কর সারাদিনে আসতো না। আচ্ছা, তারপরে আমি আবার দুপুরবেলা একটু ঘুমাতাম, আবার বিকেলবেলা 4টে 4:30 হতে না হতেই আবার ওকে কোলে করে নিয়ে মার কাছে রেখে দিয়ে আমি চলে যেতাম। এই উপকারটা আমার বাবা মা করেছে। রোজ সন্ধেবেলায় আমার ঘরে টিভি ছিল, মাদের ঘরে টিভি ছিল না। মারা, আমি বিকেলবেলা করে মার কাছে রেখে দিয়ে যেতাম, মারা সন্ধেবেলা করে আমার ঘরে চলে যেত। আমার ঘরে গিয়ে ওরা টিভিও দেখতো, আমার বাচ্চাটাকেও দেখতো, বাচ্চাকে নিয়েই যেত, দুজনে মিলে বাচ্চাকে নিয়ে আমার বাড়িতে যেত। তো গিয়ে আমি রাত্রি 10টার সময় আসতাম, মারা তখন চলে আসত। এবার না, তুমি কিন্তু ঢুকবে না, যাও, কুচু ভাই ওখানে গিয়ে বসো। কুচু ভাই রাস্তার কুকুর, ওকে ঘরে ঢুকতো, ও বাইরের ঘরে থাক ভালো, কিন্তু ভেতরে ঘরে ঢুকতে দিন না ওকে। যাই হোক, তারপরে তোমার এরকম করেই আমার দিন যাচ্ছিল। তো ব্যাপারটা হলো, আমার মেয়ে না মা বাবাদের কাছে কেন নিয়ে থাকতে চাইতো না, এটা তো আমি পরে আসলে জানতে পারি অনেক কিছু আমার মেয়ের কাছ থেকে। তো আমি তখন কি করলাম, যে ঠিক আছে, বিকেলটুকুনি আমি মাদের কাছে দিয়ে যেতাম না, আমি একটা লোক রাখি 500 টাকা দিয়ে, 500 টাকা না, 500 টাকা নয়, ভুল বলছি, আরও অনেক কম টাকা দিয়ে একটা লোক রেখেছিলাম, একটা বয়স্ক লোক। সে আমার মেয়েটাকে নিয়ে, আমি বলেছিলাম তুমি 2 ঘন্টা আমার মেয়েটাকে কোলে করে নিয়ে ঘুরবে, নিয়ে আমার বাড়িতেই আসবে, কারণ মা বাবার বাচ্চাকে কোলে করে নিয়ে এখানে কষ্ট হয় আনতে, তারপর আমার মারা চলে আসবে, তুমি চলে যাবে। 2 ঘন্টার জন্য লোক রেখেছিলাম। তো ওই 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 বয়স্ক মহিলার কাছে, ওই মাসির কাছে আমার মেয়ে বিকেলবেলায় আমি বেরোনোর আগে মাসি চলে আসতো, মাসি ওকে নিয়ে কোলে করে রাস্তা দিয়ে টং টং করে ঘুরতো, ঘুরে 2 ঘন্টা মাসি ঘুরিয়ে তারপরে ঘরে আসতো। মা বাবা আসলে মাসি চলে যেত, এটা ছিল মাসির কাজ, রোজ মাসি করতো। আর তখনকার দিনে ব্যাপারটা কি, তখন তো আমার সপ্তাহে 3 দিন 2 দিন এরকম ব্যাপার ছিল, তখন আমি সপ্তাহে 5 দিন 5 দিনই পড়াতাম এরকম। এইবারে ভাস্করের কথা কি বলবো, ভাস্কর কাজ দিয়েছি, তুই কাজ কর না। ও ব্যাপারটা কি করছে, আমি প্রথম ব্যাপারটা বুঝতাম না, ও দেখছি আমার পিছনে ঘুরছে, আমার পিছন মানে আমি আমি তো বেরোতাম, ওর টাইমটা ও জানতো,
ও তার আগে আমি জানি না কিভাবে, আমি একদিন খেয়াল করেছি ফাট করে, আমি আমাদের ওখানে লিচু বাগান মোড় বলে একটা জায়গা আছে, আমি ওখানে দাঁড়িয়ে আছি বাসের জন্য, তখন ওখান থেকে একটা বাস যেত 30B/1, বাসের জন্য দাঁড়িয়ে আছি, আমি দূর থেকে, ভাস্কর আমার অনেক আগে বেরিয়ে গেছে, দূর থেকে যেন একজনকে পাট করে দেখলাম যে লুকিয়ে গেল, আমি বুঝলাম। তো আমি ভাবলাম কেন এরকম করছে। তো ভাস্কর কিন্তু কোনোদিন মুখ নিয়ে ঝামেলা করতো না, ও খুব কোল্ড ওয়ার করতো, সরি কোল্ড ওয়ার হতো ওর সাথে আমার, মানে এরকম মুখ কালাকালি ঝামেলা মারপিট এই সমস্ত না। আমি ওকে বোঝানোর জন্য কতটা মূর্খামি করেছি, মূর্খ তো এই জন্যেই বলি, আমি মূর্খামি করেছি অনেক। আমি ওকে বোঝাতাম দেখো আমার কেউ নেই, আমি কেন বাইরে কিছু করতে যাব, আমার কি প্রয়োজন, আমি তো টিউশনই করে কুল পাই না। হ্যাঁ, ও আমি জানো আমি 5 বার, এবার শুনে নাও তোমরা শকড হবে, আমি 5 বার অ্যাবর্শন করেছি আমার মেয়ের পরে, উইদিন 2 ইয়ার্স, উইদিন 2 ইয়ার্স। তোমরা বলবে একটা শিক্ষিত মেয়ে হয়ে একটু মানে এতটা মূর্খামি, হ্যাঁ এতটাই আমি মূর্খ ছিলাম, এতটাই আমি নির্বোধ ছিলাম, আমি মানছি জীবনটাকে একেবারে পুরো তছনছ করে দিয়েছি, আমি আমার লাইফটাকে আমি একেবারে পুরো দুমড়ে মুচড়ে ইয়ে করে দিয়েছি আমার লাইফটাকে। হ্যাঁ, আমি 5 বার উইদিন 2 ইয়ার্স, উইদিন 2 ইয়ার্স, 1999 and 2001, এই উইদিন 2 ইয়ার্সের মধ্যে আমি 5 বার আমি প্রেগনেন্ট হই। সেটা ওকে বোঝানোর জন্য, আমার মা তো খুব কাঁচা কথায় বলতো শুয়ে যাচ্ছ এত শোয়ার আনন্দ, এরকম করে কথা বলতো, কিন্তু বাঙালি মেয়ে একবারই বিয়ে হয়, চায় বাঙালি মেয়ে কেন সব প্রত্যেক মেয়েরাই চায় তার বিয়েটা একবারই হোক, সেটাকে বাঁচিয়ে রাখার, আমি বাঁচিয়ে রাখার চেষ্টা করেছিলাম, এটাই যা। তখন কি কন্ট্রাসেপটিভ পিলস কি কিছু আমার জানা ছিল না, বা আমি খেতে পারতাম না, বা পয়সাও ফালতু নষ্ট করব কেন, এরকমও একটা ইন্টেনশন ছিল, ঠিক আছে, কারণ আমার বাড়িতে আমার মা বাবাকে আমি আলাদা থাকলেও দিতে হতো টাকা। আচ্ছা, 5 বার, ভাবতে পারো 5 বার আমি কত পাপ করেছি, 5টা পেটে ঢুকিয়েছি, 5টা পেটে ঢুকিয়ে সেটাকে আবার খালাসও করছি, এবং খালাস করার পয়সা কিন্তু সে দেয়নি। ফার্স্ট যখন করলাম তখনও একটা হাতুড়ে ডাক্তার, কোনো হাতুড়ে একটা নার্সিংহোমের কাছে নিয়ে গেছিলো, 250-300 টাকা, ও বাবা আমার খুব কষ্ট হয়েছিল। তারপরে 4 বার আমি আমাদের এখানে একটা নর্থ পয়েন্ট নার্সিংহোম আছে, সেখানে গিয়ে আমি করাতাম। আমি কখন ফিল করতাম বলো তো, কারণ আমি প্রথম বুঝলাম না, কারণ আগে যেমন কি এত তো মাথায় রাখতাম না, ডেট ফেটের ব্যাপারটা এত মাথায় রাখতাম না, যে আমার হচ্ছে কি হচ্ছে না পিরিয়ডিক ইয়েটা, আমি সেটা অত ফিল করতাম না, ঠিক আছে। 2-3 মাস পরে আমার শরীর খারাপ হতো, আমার একটা স্মেল, গন্ধ, হ্যাঁ, তারপরে দরজা জানলা বন্ধ করার যে একটা গন্ধ, সেই গন্ধ নিতে পারতাম না, খেতে পারতাম না। তখন আমি বুঝলাম, তখন তো আর এই সমস্ত যে কিট টেস্টগুলো সেগুলো তো ছিল না, তখন তো তোমাকে মোটামুটি 45 দিন অবধি ওয়েট করতে হবে, মানে আই মিন এক্স্যাক্টলি ভুল বলছি, 45 দিন পর যে আমার একটা ফিলিংটা হতো, নট 2-3 মাস পর, 45 দিন পরে যে আমার ফিলিংটা হতো, সেটা হওয়ার পরে আমি কষ্ট যখন পেতাম তখন আমি বুঝতাম ব্যাপারটা এরকম হয়েছে। তারপরে আমাকে টেস্ট করতে হতো, টেস্ট করে আমার পজিটিভ বেরোতো, পজিটিভ বেরোনোর পরে এবারে আমার টাকা জোগাড় করা, যে টাকা জোগাড় করবো তবে না আমি জিনিসটা করব, আমি তো এলিতেলি ডাক্তারের কাছে আর যাবো না, একবার গেছি, যতবার গেছি গো আমি তোমাদের কি বলবো, 1600 তখনকার সময়, 1600, 1800, 2000 তখন তো দাম ছিল বলো টাকাটার। নর্থ পয়েন্ট নার্সিংহোমে গিয়ে করতাম, যে ডাক্তার ওই নর্থ পয়েন্টের আরএমও তখন ছিল ঘোড়াচাঁদ হাঁসদা, GC হাঁসদা বলে, ওই ডক্টরটা আমাকে ভালোবেসে ফেলেছিল, 4 বার আমি ওনার কাছে গেছিলাম, যে 4 বার বছর ওনার কাছে করেছি আনাস্তাসিয়া করে, প্রত্যেকবার করেছি আনাস্তাসিয়া। ডাক্তারটা ভীষণ ভালো ছিল, ভীষণ ভালো ছিল, ঠিক আছে। তারপরে তোমার এবং যেতাম, আমি এখানেই শেষ করে দেবো, অনেকটা হয়ে গেল। এবার যখন যেতাম না, আমি 2-3 মাস কমপ্লিট করে যেতে হতো, কারণ আমার আমি তো টাকাটা জোগাড় করবো তবে না, তো ব্যাপারটা কি হতো, আমার খুব কষ্ট হতো, 2-3 মাস যা কষ্ট পেতাম, আমি খেতে পারতাম না, বমি পেতো,
গন্ধ, দরজা জানলা বন্ধ, দরজা জানলা বন্ধের গন্ধ সহ্য করতে পারতাম না, কারণ আমি পর্দা দিতাম দরজা জানলা বন্ধ করে, তারপরে বেরিয়ে যেতাম, আবার যখন ফিরতাম সেই গন্ধটা নিতে পারতাম না। খুব কষ্ট পেয়েছি, 2-3 মাস কষ্ট পাওয়ার পর তারপরে গিয়ে অ্যাবর্শন করেছি। এবার ব্যাপারটা হলো যে অ্যাবর্শনটা করার পর, অ্যাবর্শনটা যে করতে যেতাম সেখানেও একটা ব্যাপার ছিল। সোম থেকে শনি টানা আমি পড়াতে যেতাম, পড়িয়ে রবিবার দিন সকালবেলায় আমি নার্সিংহোমে ভর্তি হতাম, আমাকে বিকেলবেলায় ছেড়ে দিত, পরের দিন সকালবেলা আবার পড়াতে যেতাম, নো রেস্ট। তারপরে যে প্রেসক্রিপশনে যে ওষুধগুলো দিত, আমি তো প্রথম প্রথম ডাক্তারকে কিছু বলেছিলাম না, প্রেসক্রিপশনে ওষুধ দিত, সেটা খেতামই না। একটা ডেক্সঅরেঞ্জ দিত, দিত, আমার ওষুধ ফষুধও খাওয়া পড়েনি, কারণ ওই অপারেশনের ওটির অ্যানাস্থেসিয়ার খরচা টরচা দিয়ে আমার কাছে আর টাকা থাকতো না। তারপরে তো আবার প্রত্যেক মাসে সেই টাকা কাটানো, মানে যেখান থেকে টাকা নিতাম, যাই হোক এগুলো ছিল, ঠিক আছে। তো কত ভুল আমার জীবনে, কত ভুল আমার জীবনে, কত ভুল আমার জীবনে, যাই হোক। লাস্টে ডাক্তারকে না পেরে থার্ড টাইমের বার ডাক্তারকে আমি বললাম, স্যার আপনি প্রেসক্রিপশনে ওষুধ লিখে দিচ্ছেন স্যার, আমি কিন্তু ওষুধ কিনতে পারছি না। স্যার বললো, সে কি কথা, তুমি ওষুধ খাচ্ছ না? আমি বললাম, না স্যার আমি প্রথম দুবারও খাইনি। স্যার তখন স্যার ওষুধ দিয়েছিল আমাকে। যাই হোক, আমি আজকে এই অবধি রাখলাম। তোমরা সবসময় ভাবো যে এই মহিলাটা শুধু কাঁদতেই পারে, জীবনটাই তো শুধু কেঁদেই চলছে, কিন্তু কান্নাই তো করবো বলো? কি 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 বুদ্ধির কাজটা করেছি আমি? কোনো বুদ্ধির কাজ করিনি গো। উল্টে আমার মেয়েটাকে নিয়ে এসে আমার মেয়েটাকেও কষ্ট দিয়েছি কত। এখন চিন্তা করলে সত্যি খুব কষ্ট হয় যে আমি কি করেছি, কি করেছি। হ্যাঁ, আর কিছু বলার নেই, অক্সিজেন আসতে। ফোর্থ পার্ট থাকলো, ফোর্থ পার্ট টু বি কন্টিনিউ, আই মিন থার্ড পার্ট, এরপরে ফোর্থ পার্ট has to come. There's lots to say. Anamika's journey is full of errors, full of errors. From the very big part of error, that is my marriage, it's getting continued still now. So shall upload this one and will start the next one very recently. Thank you. Love you. Bye.